আসসালামু আলাইকুম। আমাদের আজকের অনলাইন ক্লাসে স্বাগতম। আজকে হচ্ছে আমরা ইনভার্স ত্রিগোনোমেট্রিক ফাংশন বা বিপরীত ত্রিগোনোমেট্রিক ফাংশন, এটার যে দুইটা পার্ট আছে 7a 7b, তার মধ্যে 7a আমরা একটু শেষ করব আজকে। তো এখানে দুইটা অংশ ছিল, বিপরীত ত্রিগোনোমেট্রিক ফাংশন, সেটা আজকে ইনশাআল্লাহ আমাদের শেষ হবে। আর সেকেন্ড যে অংশটা সেটা হচ্ছে আমাদের বিপরীত ত্রিকোণমিতিক সমীকরণ। সো ত্রিকোণমিতিক সমীকরণ যেটা, সেটা হচ্ছে 7b, সেটা আমরা করব। তো প্রথম আমরা শুরু করে দিই হচ্ছে আমাদের যেটুকু বাকি আছে ওই অংশটুকু আমরা পড়ানোর ট্রাই করি প্রথমে। তো আসো আমরা গতদিন যেখানে শেষ করছিলাম তারপরে কয়েকটা ম্যাথ তোমাদেরকে আসলে করাই দেওয়া উচিত। তো সেই ম্যাথগুলো আমি প্রথমে করাই দিব, দেন আমরা শুরু করব। তার আগে আমাকে একটু কনফার্ম করো আমার সাউন্ড এবং ভিডিও সব কিছু ক্লিয়ার আছে কিনা, আমার সাউন্ড ভিডিও সব কিছু ক্লিয়ার আছে কিনা। আর যারা রেগুলার ক্লাস করে তাদেরকে একটু মেনশন করে দাও। তো আমরা শুরুতে একটা ম্যাথ করি। ম্যাথের কোয়েশ্চেনটা হচ্ছে sec থিটা মাইনাস কোসেক থিটা ইকুয়ালস টু 4/3 হলে দেখাও যে থিটা ইকুয়ালস টু হাফ সাইন ইনভার্স 3/4। এটা খুবই সহজ একটা ম্যাথ, যে আমরা এই ধরনের ম্যাথ চাইলেই করতে পারি, এই ধরনের ম্যাথ পরীক্ষা আসতে পারে। ওকে, আচ্ছা, এই ম্যাথটা আমরা না করাই দিই, আমরা আরেকটা করাই দিই। এই টাইপসের আরেকটা ম্যাথ বোর্ডে আসছিলো, যেটা বোর্ডে আসছিল আমরা ওইটাই করাই দিই, যেটা বোর্ডে আসছিল সেটাই করাই দিই। হ্যাঁ, দুটো সেম প্রসেস, তবে জাস্ট ক্যালকুলেশন করে করে মিলাইতে হবে। তো আমি যেটা বোর্ডে আসছিলো সেটা করাই দিই। এটা হচ্ছে যশোর বোর্ড 2017 সালে বোর্ডে আসছিল। আমি এখন যেটা লিখতেছি, কট থিটা মাইনাস ট্যান থিটা ইকুয়ালস টু 6/5 হলে দেখাও যে থিটা ইকুয়ালস টু হাফ সাইন ইনভার্স 5/√34। এই ম্যাথটা আমাদের বোর্ডে একবার আসছিল, তো আমরা এই ম্যাথটা দিয়ে শুরু করি। আমার সব কিছু ক্লিয়ার আছে কিনা একটু কনফার্ম করতে বলছিলাম। আমার সাউন্ড এবং ভিডিও সব কিছু ক্লিয়ার আছে কিনা একটু কনফার্ম করো। সাউন্ড ভিডিও ক্লিয়ার আছে কিনা একটু কনফার্ম করো। ওকে, ক্লিয়ার। আচ্ছা,
যেহেতু ক্লিয়ার, আমি সামনের দিকে আগাই। আজকে একটু আমার শরীর হালকা খারাপ, যার কারণে একটু উত্তেজনা কম। তা আমরা একটু দেখি। প্রথমত আসো এই ম্যাটটাতে দেখি বোঝা যাচ্ছে ভাইয়া, আমার এখানে কট থিটা আছে, ট্যান থিটা আছে, আমাদের এটাকে সাইনওয়ালা কিছুতে নিতে হবে। তো সেখানে একটু তুমি খেয়াল করে দেখো। তাহলে আমরা এখানে যে কাজটা করব, যেটা দেওয়া আছে, তাহলে আমরা এখানে কট থিটাকে লিখতে পারি ভাইয়া কস থিটা ডিভাইড বাই সাইন থিটা। এটা সবাই জানো, এটা সবাই করতে পারবা। মাইনাস ট্যান থিটার সমান আমরা লিখতে পারি হচ্ছে সাইন থিটা ডিভাইড বাই কস থিটা ইকুয়ালস টু হচ্ছে 6/5। এখন তুমি সিম্পল নিজের কোয়েশ্চেন করো, তোমার এখানে দেখে কি করতে মন চায়। অবশ্যই সবাই একটা কথা বলে ভাইয়া লসাগু করতে মন চায়। তাহলে আমরা লসাগু করে ফেলি। আমি যদি সাইন থিটা কস থিটা লসাগু করি, তাহলে আমরা এখান থেকে পাবো কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 6/5। এবার যদি আমরা বজ্র গুণন করি, বজ্র গুণন করলে কি হবে, তার আগে একটা জিনিস খেয়াল করে দেখো। আমার উপরে একটা ফর্মুলা হচ্ছে, উপরের ফর্মুলাটা কি ভাই, কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, এটার ফর্মুলা হচ্ছে ভাইয়া কস 2 থিটা। তাহলে আমরা চাইলে এই বড় অংশটাকে কস 2 থিটা লিখে দিতে পারি। একইভাবে নিচে যেটা আছে সাইন থিটা কস থিটা, তার পাশে যেটা 2 থাকতো 2 সাইন থিটা কস থিটা, এটাকে আমরা সাইন 2 থিটা লিখে দিতে পারতাম। তাহলে আমার এখানে লেখেছ কি ভাই, আমার এখানে একটা 2 দরকার। তো তোমার যেহেতু এটা 2 দরকার, তুমি এখানে সুন্দর করে একটা 2 দিয়ে দাও। তো এখানে যেহেতু তুমি 2 দ্বারা ভাগ করছো, এদিকেও তুমি 2 দ্বারা ভাগ করে দাও। তাহলে 3 দুগুণ 6, 3 চলে আসবে। তাহলে আমরা এখানে কি পাবো ভাই, উপরে কস স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা মানে হচ্ছে কস 2 থিটা, আর নিচে আমার কি আসলো সাইন থিটা কস, আমাদের 2 সাইন থিটা কস থিটা সমান হচ্ছে আমাদের কত, এটা হচ্ছে আমাদের সাইন 2 থিটা ইকুয়ালস টু 3/5। আগে বলো আমরা এতটুকু বুঝছি কিনা, এতটুকু আমরা বুঝছি কিনা বলো। এতটুকু আমরা বুঝছি কিনা বলো। cos 2 থিটা ডিভাইড বাই sin 2 থিটা সমান হচ্ছে 3/5। এতটুকু আমরা বুঝছি কিনা বলো। এখন সিম্পল তুমি বুঝতে পারতেছো cos বাই sin সমান কি cot। তাহলে আমরা এটাকে বলতে পারি হচ্ছে cot 2 থিটা ইকুয়ালস টু হচ্ছে 3/5। এবার আসো তোমার প্রমাণের দিকে। তোমার প্রমাণ যেটা করতে বলছে, প্রমাণে তাকায় দেখো। এটা একটু তুমি রাফে কিছু কাজ করো, রাফে কিছু কাজ করো। 2টাই দিয়ে গেলে 2 থিটা ইকুয়ালস টু সাইন ইনভার্স 5/√34, আর সাইন ইনভার্সটা এই পাশে গেলে কী হবে, সাইন 2 থিটা হবে ইকুয়ালস টু আমাদের হবে 5/√34। দ্যাট মিনস তুমি বুঝতেই পারতেছো ভাইয়া, আমাদের এখানে কটটাকে যদি অপোজিটে নিই, তাহলে আমাদের এরকম আসবে 2 থিটা ইকুয়ালস টু কট ইনভার্স 3/5। কিন্তু সমস্যা হলো তোমাকে কট ইনভার্স বের করতে বলে নাই, আমি এই লাইনটা বাদ দিলাম। আমাদেরকে জাস্ট 2 থিটা সমান সাইন ইনভার্স বের করতে বলছে। তাহলে আমার কি করতে হবে, কট ইনভার্সটাকে সাইন ইনভার্সে নিতে হবে। কিসের মাধ্যমে নিবা, অবশ্যই ত্রিভুজের মাধ্যমে। তাহলে আমরা যদি এটা ত্রিভুজ আঁকি, বা ত্রিভুজটা কি, ত্রিভুজটা একটা আঁকলাম। এখন কট ইনভার্স যদি লিখি, কট ইনভার্স কত 3/5। তো সিম্পল তুমি চিন্তা করো, কট মানে কি, আমাদের টেন মানে আমরা কি জানি লম্ব বাই ভূমি। তাহলে কট মানে কি ভূমি বাই লম্ব। তাহলে এটা হচ্ছে ভূমির মান, এটা হচ্ছে লম্বের মান। তাহলে অতিভুজ কত হবে, √3² মান হচ্ছে 9, 5² মান হচ্ছে 25, 9 + 25 মান হচ্ছে √34। তাহলে আমরা এখান থেকে সিম্পল বলতে পারি ভাইয়া 2 থিটা ইকুয়ালস টু বলা যায় লম্ব বাই অতিভুজ। লম্ব হচ্ছে 5, অতিভুজ হচ্ছে কত √34। তো তোমাকে তো বের করতে বলছে থিটার মান, সুতরাং থিটা ইকুয়ালস টু হাফ সাইন ইনভার্স 5/√34। এটা হচ্ছে আমার আনসার। এটা হচ্ছে দেখানো হলো। বুঝছি কিনা বলো, খুবই সহজ ম্যাথ, জাস্ট তাও ভিন্ন টাইপসের একটা ম্যাথ, ওই কারণে আমি করাই দিছি। বলো আমরা এটা বুঝছি কিনা। এই নিচে 2 কেমনে আসলো, নিচে 2 আমি এক্সট্রা করে নিয়ে আসছি কেন, কারণ উপরে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটার ফর্মুলা হচ্ছে cos 2 থিটা। তাহলে আমার নিচে তো sin 2 থিটার ফর্মুলা আনা যায়, এখানে sin থিটা আছে cos থিটা আছে, একটা 2 যদি থাকে আমরা জানি 2 sin থিটা cos থিটার ফর্মুলা হচ্ছে sin 2 থিটা। ওই কারণে এটা 2 এক্সট্রা করে আমি নিয়ে আসছি, যেহেতু বামে আনছি ওই কারণে ডানেও আনছি। এরপর হচ্ছে আমাদের এখানে পেলাম cos 2 থিটা, এখানে পেলাম sin 2 থিটা। cos বাই sin মান হচ্ছে cot, তো আমার এই কটটাকে ডানে নিলে হচ্ছে cot ইনভার্স, কিন্তু আমার এখানে cot ইনভার্স লাগে না, আমার লাগে sin ইনভার্স। ওই কারণে আমি cot ইনভার্সটাকে sin ইনভার্সে রূপান্তর করলাম ত্রিভুজের মাধ্যমে। এরপর আমাকে বের করতে বলছে থিটার মান, থিটার মান বের করলাম, প্রমাণটা মিলে গেছে। বলো বুঝছে কিনা। খুবই সহজ একটা ম্যাথ, খুবই সহজ একটা ম্যাথ।
ওকে, তাহলে আমাদের এই ম্যাথটা আমরা বুঝলাম। এবার আমরা সামনের দিকে আগাই, আরও কিছু ম্যাথ করি আমরা। অর্থাৎ এক কথা হচ্ছে এই ওদের আরও যে বিভিন্ন টাইপসের ম্যাথ থাকতে পারে, যদিও ম্যাথগুলো যথেষ্ট সোজা, আসল ম্যাথগুলো আমরা করাই ফেলছি, তাও আমাদের এর মধ্যে যে ভেরিয়েশন থাকতে পারে ওই ভেরিয়েশনগুলো, কারণ যখন আমাদের একটু প্রশ্ন আমাদের এমসিকিউ প্রশ্নের মধ্যে একটু ভিতর থেকে প্রশ্ন দিতে পারে, হ্যাঁ, কমন টপিক্সের বাইরে প্রশ্ন দিতে পারে, একটা আনওয়ান্টেড ম্যাথ দিতে পারে, তার জন্য এগুলো করে রাখা। এরপর হচ্ছে তোমার 2017 সালে চট্টগ্রাম বোর্ডে একটা প্রশ্ন আসছিল, সেই প্রশ্নটা আমি এখানে লিখতেছি, cot inverse y minus tan inverse x equals to, চট্টগ্রাম বোর্ডে আসছিল, সৃজনশীলে আসছিল, cot inverse y minus tan inverse x equals to 5/6 হলে 6 হলে প্রমাণ করো যে x প্লাস ওয়াই প্লাস √3 xy ইকুয়ালস টু √3। শেষ। তোমাকে বলছে যদি এটা সমান 5/6 হয় তাহলে প্রমাণ করতে হবে যে এটা। এখন তুমি সিম্পল চিন্তা করো, ভাইয়া প্রমাণে কি আমার কোনো tan ইনভার্স আছে? নাই। তাহলে আমাকে যে কাজটা করতে হবে tan ইনভার্সটাকে বেনিশ করতে হবে। তো তার আগে আসো, আমাদের এখানে আছে tan ইনভার্স, এখানে আছে cot ইনভার্স। আমরা জানি সূত্র কার? tan এর। তাহলে আমরা কি করব? cot ইনভার্সটাকে লিখব tan ইনভার্স 1/y, কারণ আমরা জানি cot থেকে tan এ যেতে হলে জাস্ট উল্টে দিলে হয়ে যায়। আর এদিকে আছে tan ইনভার্স x ইকুয়ালস টু 5/6। এখন তুমি সিম্পল চিন্তা করো, তোমার এখন কি করতে মন চায়? ভাই আমার এখানে একটা tan ইনভার্স সামথিং মাইনাস tan ইনভার্স সামথিং, তাহলে কার ফর্মুলা করতে মন চায়? ভাই tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y এর ফর্মুলা। তাহলে আমরা জানি, আমি একটু লিখে দিই, tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y এর যে ফর্মুলা, সেই ফর্মুলাটা কি? tan ইনভার্স x মাইনাস y ডিভাইড বাই 1 প্লাস xy, এটাই হচ্ছে আমাদের ফর্মুলা। তাহলে আমরা সেই ফর্মুলা বসাই। tan ইনভার্স, এখানে x মিনস প্রথমটা, তাহলে প্রথমটা মাইনাস পরেরটা ডিভাইড বাই 1 প্লাস দুইটার গুণফল 1/y ইন্টু এক্স ইকুয়ালস টু 5/6। এবার তুমি উপরে দেখো, টেনটাকে যদি tan ইনভার্সটাকে যদি অপোজিটে নিই, tan হয়ে যাবে না? তাহলে এখানে উপরে থাকে কি? উপরে y যদি লসাগু নাও তাহলে আমার থাকবে হচ্ছে 1 মাইনাস এক্স, আর নিচে যদি তুমি y লসাগু নাও থাকবে হচ্ছে আমাদের 1 প্লাস এক্স, আর এদিকে আমাদের কি থাকে? ইকুয়ালস টু tan 5/6। এর মানে আমরা এখান থেকে পাইলাম হচ্ছে ভাই এটা হচ্ছে tan 5/6 মানে বুঝছো তো? tan 5/6 মানে হচ্ছে tan 30 ডিগ্রি। তো আমরা tan 30 ডিগ্রি, যেটা tan 30 ডিগ্রি আমরা বুঝতে পারতেছো, মানটা বসে দিলে হয়ে যাবে। তো আমরা জানি tan 30 ডিগ্রির মান কত? 1/√3। তাহলে আমরা এখান থেকে বলতে পারি, এটা কিন্তু আমরা ভেঙে লিখি 1 মাইনাস এক্স ডিভাইড বাই ওয়াই ইন্টু ওয়াই ডিভাইড বাই 1 প্লাস এক্স ইকুয়ালস টু হচ্ছে, আচ্ছা এভাবে লেখার কী দরকার? আমাদের ওয়াই কেটে দিলাম, 1 মাইনাস এক্স ডিভাইড বাই 1 প্লাস এক্স ইকুয়ালস টু হচ্ছে আমাদের কত? 1/√3। এবার তাহলে তুমি কি করবা? তুমি এখানে বজ্রগুণন করো না, কোনো ভুল হয়েছে? ও সরি, এখানে তো লসাগু নিলে 1 মাইনাস xy আসবে, এখানে xy আসবে, তাহলে আমাদের এখানে আসবে xy। ওকে, তাহলে আমরা এখান থেকে পাইলাম 1 মাইনাস xy ডিভাইড বাই 1 প্লাস এক্স ইকুয়ালস টু 1/√3। এবার এখান থেকে এই লাইনটা আনা যাবে কীভাবে? বজ্রগুণন করো। বজ্রগুণন করলে কী হচ্ছে? 1 প্লাস এক্স সমান হচ্ছে √3 মাইনাস √3 xy। এটাকে বামে আনলে কি হচ্ছে? ভুল করতেছি নাকি? দূর, আবার ভুল করছি। এখানে ওয়াই লসাগু নিলে তো এখানে ওয়াই আসছে, আমি লসাগুই ভুলে গেছি, ওয়াই প্লাস এক্স। তাহলে ওয়াই প্লাস এক্স ইকুয়ালস টু √3 মাইনাস এটা, তাহলে আমরা সুন্দর করে সাজিয়ে লিখতে পারি এক্স প্লাস ওয়াই, এটা এদিকে আসলে প্লাস √3 xy ইকুয়ালস টু হচ্ছে √3। তাহলে আমাদের জাস্ট কি দেখলাম যে আমার এটা সমান 5/6 দেওয়া আছে, তো তোমার এটা tan, এটা কটটাকে তুমি টেনে নিলে, এরপর tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y এর ফর্মুলা করলা, এরপর হচ্ছে tanটাকে অপোজিটে নিলে tan 5/6। দেখো tan 5/6 এর মান বসে দিলে এখানে কোনো আমার tan নাই, আর আমার প্রমাণে কোনো tan নাই। এরপর যে জিনিসটা আমরা বামে পাই সেই জিনিসটাকে ক্যালকুলেশন করতে থাকবো, ক্যালকুলেশন করতে থাকলে অটোমেটিক তুমি তোমার আনসারটা পেয়ে যাবা। বলো বুঝছো কি না? বলো বুঝছি কিনা? এবার বুঝছি কিনা বলো? এবার আসো, কিছু ম্যাথ আছে তোমাদেরকে যেগুলোতে সমাধান করতে বলবে,
তোমাকে এতক্ষণ তো ম্যাথগুলো তোমাকে প্রমাণ করতে বলছে বা দেখাইতে বলছে, এবার তোমাদের কিছু ম্যাথ আছে, ম্যাথগুলোতে বলে তুমি সমাধান করো। তো আসো আমরা এবার সমাধান করি। কাকে সমাধান করবো একটু খেয়াল করি। তো সমাধান করো যেগুলো বলবে সেগুলো কীভাবে সমাধান করব, হুবহু আগের জিনিস, জাস্ট এতদিন আমরা প্রমাণ করছি, এখন আমরা সমাধান করব। তো সমাধান করার মতো একটা ম্যাথ তোমাকে আমি প্রথমে দিই। সেটা হচ্ছে tan inverse x plus 1 plus tan inverse x minus 1 equals to tan inverse 3x। এটা তোমাকে কি করতে বললো, সমাধান করতে বললো। তো তোমাকে বলা হলো এই জিনিসটা সমাধান করো। তো সমাধান করা মানে কি ভাইয়া? সমাধান করা মানে হচ্ছে আমাদের এখান থেকে অজানা রাশিটা বের করা। তো তুমি দেখতেই পাচ্ছ এখানে তোমার অজানা রাশি কে আছে? অজানা রাশি আছে ভাইয়া আমাদের এখানে x। তাহলে আমাদের সমাধান করো বললে, কার মান বের করতে হবে ভাইয়া? x এর মান বের করতে হবে। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে তুমি x এর একটা ইকুয়েশন বের করবে, সেই ইকুয়েশন থেকে x এর মান বের করবা। তাহলে একটু খেয়াল করে দেখো, এইদিকে আমার একটা tan ইনভার্স আছে, এইদিকে তিনটা tan ইনভার্স আছে। তো tan ইনভার্সের আমি হুদেই তিনটা বলা ফর্মুলা করার কি দরকার? একটাকে ডান পাশে পাঠিয়ে দিলে ডান দিকে দুইটা tan ইনভার্সের ফর্মুলা করব, বাম দিকে দুইটা tan ইনভার্সের ফর্মুলা করব। এবার তাদেরকে বাছাই করব কিভাবে? যে কোনোভাবে বাছাই করা যায়, তবে তুমি যদি এই দুজনকে একসাথে রাখো তাহলে তোমার বুঝতেই পারতেছো এখানে x+1 এখানে x-1 ক্যালকুলেশনে সুবিধা হবে। তো ওই কারণে আমি কি করলাম, এই দুইটাকে রেখে দিলাম। tan ইনভার্স x+1 plus tan inverse x-1 equals to tan inverse 3x minus tan inverse x। অর্থাৎ একই ক্যাটাগরিগুলোকে একসাথে রাখছি ক্যালকুলেশনের সুবিধার জন্য, এমন না যে রাখতেই হবে, এটা তোমার ব্যক্তিগত ইচ্ছা। তো আমি একসাথে রাখলে আমার সুবিধা। তাহলে আমরা এখন ফর্মুলা করবো এদিকে কি ভাইয়া? tan ইনভার্স, এটাকে যদি মনে মনে x ধরি, এটাকে যদি মনে মনে y ধরি, তাহলে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর ফর্মুলা। তো আমরা জানি tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর ফর্মুলা কি ভাইয়া? tan ইনভার্স x প্লাস y, তাহলে এটা প্লাস এটা ডিভাইডেড বাই 1 মাইনাস xy, xy মান হচ্ছে এটা ইন্টু এটা ইকুয়ালস টু tan ইনভার্স x মাইনাস y। তাহলে ফর্মুলা কি? tan ইনভার্স x মাইনাস y ডিভাইডেড বাই 1 প্লাস xy মানে হচ্ছে 3x ইন্টু x। দেন আমাদের এই পাশে tan ইনভার্স, এই পাশে tan ইনভার্স চলে যাবে, 1 কাটাকাটি যাবে। উপরে আমরা পাচ্ছি কি? উপরে আমরা পাচ্ছি হচ্ছে 2x ডিভাইডেড বাই নিচে পাচ্ছি 1 মাইনাস x প্লাস 1 ইন্টু x মাইনাস 1 মানে তোমরা জানো a প্লাস b ইন্টু a মাইনাস b সমান a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, এর মানে এটা হচ্ছে x স্কোয়ার মাইনাস 1। তাহলে মাইনাস x স্কোয়ার প্লাস 1, কারণ ওই যে মাইনাসটার কারণে আসছে, ইকুয়ালস টু tan ইনভার্স তো চলে গেল 3x মাইনাস x সমান হচ্ছে 2x ডিভাইড বাই 1 প্লাস 3x স্কোয়ার। এবার দেখো 2x কাটাকাটি, তাহলে আমরা এখান থেকে বলতে পারবো সিম্পল 1 প্লাস 3x স্কোয়ার ইকুয়ালস টু 1, তাহলে 1 প্লাস 1 সমান কত? 2। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো 2 মাইনাস x স্কোয়ার। এখান থেকে আমরা বলতে পারবো x স্কোয়ারটা এই পাশে আসলে 4x স্কোয়ার ইকুয়ালস টু 1টা এই পাশে গেলে হয়ে যায় 1, এর মানে x স্কোয়ার ইকুয়ালস টু আমরা পাচ্ছি হচ্ছে 1/4। সুতরাং x ইকুয়ালস টু আমরা পাচ্ছি হচ্ছে প্লাস মাইনাস 1/2 অ্যান্ড দিস ইজ আওয়ার আনসার। বলা বুঝছে কিনা? বুঝছি কি না? এবার আসো, বুঝলো ম্যাথ কিন্তু এখনো শেষ হয় নাই, এভাবে করার কারণে আমরা একটা ঝামেলায় পড়বো, সেই ঝামেলাটা আমি এখন বলবো। তার আগে বলো যে আমরা এতটুকু বুঝছি কিনা। সাকিব বলতে 6 নম্বরে ম্যাথ দেখা দিলে, একটা ম্যাথ দেখা দিলে ভালো। 6 নম্বরে তো তোমার ম্যাথ ওগুলো তো আমরা করাইছি, যেভাবে আছে ওইভাবে তোমরা ত্রিভুজের সিস্টেম দিয়ে করে ফেললে হয়ে যাবে, কোনো সমস্যা নেই, এক্সট্রা কোনো ঝামেলা নেই। এবার আসো, এটা বুঝছি কি না? বুঝছি, কিন্তু সত্যি কথা হচ্ছে এটা
করা যাবে না, এটা করা যাবে না। আমাদের এখানে যে কাজটা করতে হবে, এখানে বজ্র গুণন করো, বজ্র গুণন করলে কি পাবা 2x আর 1 বজ্র গুণন করলে হয় 2x প্লাস 2x কে 3 দুগুণ 6 6x কিউব ইকুয়ালস টু 2x দিয়ে বজ্র গুণন করলে এখানে তো 2 - x স্কয়ার, তাহলে 2 দুগুণ 4 4x আর মাইনাস 2x কিউব। তাহলে আমরা এখান থেকে যে জিনিসটা বলতে পারবো, এখানে 6x কিউব আর এদিক থেকে যদি 2x কিউব আসে তাহলে আলটিমেটলি এটা 8x কিউব হচ্ছে, আর এখান থেকে আমাদের 4x এদিকে আসলে -2x ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমরা 2x যদি কমন নিই তাহলে আমরা এখান থেকে বলতে পারবো 2x কমন নিলে এখান থেকে বলতে পারবো 4x স্কোয়ার -1 ইকুয়ালস টু 0। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো 2 তো কনস্ট্যান্ট চলে যাবে, 4x স্কোয়ার -1 ইকুয়ালস টু 0। সুতরাং বলবো হয় x ইকুয়ালস টু 0 অথবা 4x স্কোয়ার -1 ইকুয়ালস টু 0। সুতরাং 4x স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে 1। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো x ইকুয়ালস টু +-1/2। খেয়াল করে দেখো কেন আমরা এই প্রসেসটা করলাম না, কারণ দেখো এখানে x হচ্ছে একটা চলক। আমরা জানি তুমি যখন এভাবে করলা তখন তুমি দেখো যে ইকুয়েশনটা পাইছিলা এটা হচ্ছে আমার দ্বিঘাত সমীকরণ, দ্বিঘাত। তাহলে দ্বিঘাত সমীকরণ থেকে সমাধান কয়টা পাওয়া যাবে? দ্বিঘাত সমীকরণ থেকে সমাধান পাওয়া যাবে হচ্ছে 2টা। কিন্তু তুমি যখন এটা কাটাকাটি করো নাই তখন কিন্তু এটা হয়ে গেছে ত্রিঘাত। ত্রিঘাত সমীকরণ থেকে সমাধান কয়টা পাওয়া যাবে? 3টা পাওয়া যাবে। এর মানে আসলে আমরা যদি সমাধানের ক্ষেত্রে আমরা যে এক পাশ অন্য পাশ কাটাকাটি করি, এটা সবসময় মাথায় রাখবা, সমাধানের ক্ষেত্রে কাটাকাটি করা যাবে শুধুমাত্র ধ্রুবক। যেমন এখানে 2 আছে, এখানে 2 আছে, কাটাকাটি করে দিতে পারো, কোনো সমস্যা নেই। বাট এখানে x আছে, এখানে x আছে, কাটাকাটি করা যাবে না। কেন? এই xটা হচ্ছে আমার এখানে কি চলক। তো যেহেতু চলক কাটাকাটি করা যাবে না, কারণ চলক কাটাকাটি করা গেলে, কাটাকাটি করে দিলে আমার সমাধান যা আসার কথা তা আসবে না, সমাধান একটা কম আসবে। ওই কারণে আমরা এই কাজটা করি। তাহলে এই জিনিসটা মাথায় রাখতে হবে। দেখো আমি কিন্তু শুরুতে করে ফেলছি, কেউ আমাকে কিছু বলেও নাই, আমি ইচ্ছে করে করছি। কারণ আমি যদি এটা না করে ডাইরেক্ট এটা করতাম, তোমরা বলতে হ্যাঁ ভাইয়া ওকে এরা পরীক্ষায় যাই এটা করে দিয়ে চলে আসতা। কিন্তু আগে আমি এটা করে তারপর দেন কাটছি। তুমিও তোমার নোট খাতায় এটা আগে করবা, দেন কেটে দিবা, তারপর পাশে এটা করবা। দ্যাট মিনস তোমার যাতে মাথায় থাকে এভাবে আমরা করতে পারবো না। করলে কেন করতে পারবো না? সমাধান তো সেম আসছে, বাট এখানে একটা সমাধান কম আসছে, সেই সমাধানটা এখানে আসছে। সো সমাধান বের করা মানে হচ্ছে যতগুলো সমাধান সম্ভব সবগুলো বের করা। ওই কারণে আমার এখানে যেহেতু আমরা সমাধান এভাবে করলে চলক কাটাকাটি যাচ্ছে, যার কারণে সমাধান কমে যাচ্ছে, ওই কারণে আমাকে এখানে কাটাকাটি করা যাবে না। কিন্তু তুমি চাইলে 2 এর সাথে 2 কাটাকাটি করতে পারবা, কিন্তু x এর সাথে x কাটাকাটি করতে পারবা না। একটু ক্লিয়ার কিনা বলো? এই মুখ্যমান আমরা সামনে আসতেছি, মুখ্যমানটা কি আমি একটু পরে বলবো। মুখ্যমান আজকের কনসেপ্ট। এটা বুঝছি কিনা আমি আবার বলছি, নোট করার সময় তুমি এটা করে কেটে তারপর নোট করবা, যাতে করে পরীক্ষার আগের রাতে মাথায় থাকে। আমরা ম্যাক্সিমাম এই জায়গায় ভুল করি, ওই জন্য আমিও তোমাকে প্রথমে বলে দিছি এভাবে, যাতে করে তুমি এই জিনিসটা দেখো, দেন হঠাৎ করে দেখলে যে কেটে দিছি, তাহলে তোমার মাথায় বাড়ি খাবে। কেন? এই কেনর আনসার এখানে পেয়ে গেছি। ওকে, তাহলে আমরা একটু সামনের দিকে আগে। হ্যাঁ, এই যে সমাধান করো যে ম্যাথগুলা, এগুলো যে দেখো এক্স্যাক্টলি তুমি কিন্তু আগের কনসেপ্টই করতেছো। জাস্ট আগের বার তোমাকে কোনো একটা প্রমাণ করতে বলছে, এবার প্রমাণ না করে তোমার সমাধান করতে বলছে। তুমি এই ম্যাথগুলো দেখবা, এই যে আমাদের ত্রিকোণমিতিক রাশিগুলো কাটাকাটি যাবে, কাটাকাটি যাওয়ার পর দেখবা যে আমার এখান থেকে একটা ইকুয়েশন চলে আসে, সেই ইকুয়েশন সলভ করে তোমাকে মানটা বের করে ফেললে কাজ শেষ। এটা হচ্ছে আমার সমাধান। আসো আমরা আর কোনো সমাধান পাই কি না। আসো, যেই সমাধানে তোমাদের ঝামেলা হবে ওই ধরনের একটা সমাধান তোমাদেরকে দেখাই। হ্যাঁ, ঝামেলা হতে পারে ওইরকম একটা সমাধান তোমাদেরকে দেখাই। তো একটা সমাধান যদি আমি দেখাই, আর একটা সমাধান sin ইনভার্স x মাইনাস cos ইনভার্স x ইকুয়ালস টু 5/6, এটা সমাধান। sin ইনভার্স x মাইনাস cos ইনভার্স x ইকুয়ালস টু 5/6, এটা তোমাকে বলছে সমাধান করো। তো এই সমাধানটা করতে গেলে আমাদের অনেকের একটু প্রবলেম হয়ে যায়। একবারে জেনারেল সমাধান যদি আমরা বলি, আমরা সবাই যে কাজটা করি, ভাইয়া একটা সাইন আছে, একটা কজ আছে,
মাঝখানে কিন্তু মাইনাস। তো আমরা যে কাজটা করি ভাই, সাইনটাকে একটা ত্রিভুজ দিয়ে টেনে কনভার্ট করলাম, কসটাকে একটা ত্রিভুজ দিয়ে টেনে কনভার্ট করলাম, এরপর সাইন টেন ইনভার্স এক্স মাইনাস টেন ইনভার্স ওয়াইয়ের ফর্মুলা করলাম, টেনটাকে অপোজিটে নিলাম, ক্যালকুলেশন করে মান বের করলাম, হবে। বাট অনেক বিশাল হয়ে যাবে, ক্যালকুলেশনগত জটিলতা সৃষ্টি হবে। কিন্তু তুমি দেখো সাইন ইনভার্সের সাথে কস ইনভার্স আছে, এখানে যে এক্স আছে এখানেও সে এক্স আছে, এই ধরনের রাশি কি তোমার কোনো পরিচিত আছে? হ্যাঁ আছে। সেটা হচ্ছে কি ভাইয়া, বারবার বলছিলাম একবারে শুরুতে, সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স, এটার মান হচ্ছে 1। একইভাবে বলছিলাম ভাইয়া টেন ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স ইকুয়ালস টু 1। একইভাবে বলছিলাম ভাইয়া সেক ইনভার্স এক্স প্লাস কোসেক ইনভার্স এক্স সমান হচ্ছে 1। এখন যখন তুমি এটা পাইলা, এবার তো সিম্পল কথা ভাইয়া, আমি যদি দুইটাকে একই ফরম্যাটে নিয়ে নিতে পারি তাহলে তো কাজ শেষ। যেমন ফর এক্সাম্পল আমি 1 বলতেছি কেন, 5/2। তাহলে আমার কথা হচ্ছে ভাই এখানে সাইন ইনভার্স এক্স আছে, কস ইনভার্স এক্স আছে, তাহলে আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে কি, তাহলে এখান থেকে বলা যায় সাইন ইনভার্স এক্স সমান হচ্ছে 5/2 মাইনাস কস ইনভার্স এক্স। তাহলে আমি যদি সাইন ইনভার্স এক্সের জায়গায় এটা বসাই দিই, তাহলে আমরা কী পাচ্ছি দেখো তো, 5/2 মাইনাস কস ইনভার্স এক্স মাইনাস কস ইনভার্স এক্স ইকুয়ালস টু 5/6। এবার যদি আমি সুন্দর করে সাজায় লিখি, কস ইনভার্স এক্স মাইনাস কস ইনভার্স এক্স মানে 2 কস ইনভার্স এক্স, তাহলে 2 কস ইনভার্স এক্স সমান হচ্ছে 5/2 মাইনাস 5/6। অর্থাৎ কস ইনভার্সকে এক পাশে আনলাম আর কনস্ট্যান্টগুলোকে অন্য পাশে নিলাম, এরপর মাইনাসটা কমন নিলাম, শেষ। তাহলে আমাদের 5/2 মাইনাস 5/6 সমান কত বের করতে হবে? 5/2 মান হচ্ছে 90 ডিগ্রি, 5/6 মানে হচ্ছে 30 ডিগ্রি, দ্যাট মিনস এটা হচ্ছে আমাদের 60 ডিগ্রি। 60 ডিগ্রি মানে কত? 5/3 না? হ্যাঁ 5/3। তাহলে ক্যালকুলেশন করলে এখান থেকে আসবে আমাদের কত? 5/3। আমি আরেকটা লাইনে লিখি, তাহলে আমরা এখান থেকে আচ্ছা পাচ্ছি হচ্ছে 5/3। তো আমার এই 2টা যখন নিচে যাবে তাহলে এখান থেকে আমি পেয়ে যাচ্ছি না কস ইনভার্স এক্স সমান 5/6 পেয়ে যাচ্ছি না? 5/6 মানে কত? 30 ডিগ্রি। তাহলে আমরা এখান থেকে বলতে পারি এক্স ইকুয়ালস টু কস 5/6 না? তাহলে cos 5/6 মানে cos 30 ডিগ্রি মান কত? √3/2 অ্যান্ড দিস ইজ আওয়ার আনসার। বলা বুঝছে কিনা? এখানে দেখো আমি এই কাজটা করার কারণে ম্যাথটা কত সহজে মিলে গেছে। একটা ম্যাথ তোমার করার মধ্যে ক্রেডিট না, একটা ম্যাথ অনেকভাবে করা যায়। ম্যাথটাকে কত তুমি স্মুথলি করতে পারতেছো, কত সুন্দরভাবে করতে পারতেছো, এটা হচ্ছে আমার মেন। দেখো এই ম্যাথটা এভাবে না করে যদি আমি ত্রিভুজ দিয়ে করতাম, এই ম্যাথটা বিশাল বড় হয়ে যেত, দুইটা ত্রিভুজ আঁকা লাগতো, টাইমও বেশি লাগতো, কষ্টও বেশি হইতো। আমরা করতেছি কেন? যাতে করে সহজে করতে পারি। তাহলে সহজের জন্য ওয়ে হচ্ছে এটা, বুঝছি কিনা বলো? এটা হচ্ছে কীভাবে এই ম্যাথটা সহজে মিলানো যায় তার ওয়ে। বুঝছি কিনা বলি? এবার আসলে আমাদের 9 নম্বরে কিছু ম্যাথ আছে যে আমাদের কিছু জিনিস প্রমাণ করতে বলবে এবং সেখানে মুখ্য মানের সীমা নিয়ে একটা কথা আছে, আমাদের মুখ্য সীমার প্রভাব। তো মুখ্য সীমা বলতে কি সেটা আমরা এখন বুঝাবো, তার আগে বলা একটু বুঝছি কিনা। ওকে, তাহলে আমরা এতটুকু যেহেতু বুঝছি, এবার আমরা মুখ্য মানের মধ্যে চলে যাই। হ্যাঁ, মুখ্য মান কি জিনিস সেটা আমরা এখন দেখাবো। আচ্ছা, তো আমি এখন একটু খেয়াল করে দেখি। প্রথমত আসো ভাইয়া, মুখ্য মান বলতে আমরা কি বুঝি? মুখ্য মান বলতে আমরা কি বুঝি সেটা আমরা দেখব। এই মুখ্য মান বলতে আমরা কি বুঝি, এটা হচ্ছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট কাজ, যে ভাই আমরা মুখ্য মান নিয়ে আলোচনা করব। হ্যাঁ আসো,
তো মুখ্য মান নিয়ে যদি আমরা আলোচনা করতে যাই তো সেক্ষেত্রে হচ্ছে ফর এক্সাম্পল আমরা যদি সিম্পল চিন্তা করি যে ভাইয়া আমাদের সাইন 90 ডিগ্রি এটার মান হচ্ছে সাইন 90 ডিগ্রি এটার মান হচ্ছে 1। দ্যাট মিনস আমরা এখান থেকেই বলতে পারি আমাদের সাইন ইনভার্স 1 এটা মান হচ্ছে 90 ডিগ্রি। স্বাভাবিক হিসাব সাইন ইনভার্স 1 এর মান হচ্ছে কত 90 ডিগ্রি। এখন যদি আমি সাইন এক্সের গ্রাফটা আঁকি, সাইন এক্সের গ্রাফটা হবে এরকম। তুমি সিম্পল চিন্তা করো, আমাদের এটা সাইন এক্সের গ্রাফটা হচ্ছে দেখতে এরকম। এর মানে আমি যদি বলি সাইন কত এর মান 1, আনসার হচ্ছে 90 ডিগ্রির মান 1। আচ্ছা দেখো তো এই 1 মানে কি এই অঞ্চলটা, এর মানে সাইন 90 ডিগ্রির মান যেরকম 1, 90 ডিগ্রির মান যেরকম 1, একইভাবে এটার মানও কিন্তু 1, একইভাবে এটার মানও কিন্তু 1। এর মানে তুমি একটু খেয়াল করে দেখো, এখন যদি তুমি বলো দেখো আমি যদি বলি সাইন ইনভার্স 1 সমান কত, এই সাইন ইনভার্স 1 সমান কত এই কথাটার মিনিং কি? এই কথাটার মিনিং হচ্ছে সাইন কত ডিগ্রি এর মান আসলে 1। সাইন ইনভার্স 1 সমান কত এই কথাটার মিনিং হচ্ছে সাইন কত ডিগ্রি এর মান অ্যাকচুয়ালি 1। সাইন কত ডিগ্রি এর মান 1 ভাইয়া সাইন 90 ডিগ্রি এর মান 1, তাহলে এটা হচ্ছে আমাদের 90 90 90 90 90, তাহলে আমরা আবার ঘুরে আসলে তাহলে আমাদের এরকম 1টা 2টা 3টা 4টা 5টা, তাহলে 5 × 45 450 ডিগ্রি। তাহলে আমি দেখতেছি সাইন 90 ডিগ্রির মান 1, সাইন 450 ডিগ্রি এটার মানও কিন্তু 1। তাহলে আমরা এখান থেকে খুব সুন্দর করে বলে দিতে পারি সাইন ইনভার্স 1 = হচ্ছে 485 ডিগ্রি। বলতে পারি না? অবশ্যই পারি। একইভাবে ভাই আমাদের এটা হচ্ছে 90 180 90 270, এর মানে -270। তাহলে আমরা এটাও বলতে পারতেছি ভাই সাইন -270 ডিগ্রি যেটা, সাইন -270 ডিগ্রি যেটা তার মানও কিন্তু 1। সুতরাং আমরা এখান থেকে বলতে পারি সাইন ইনভার্স 1 সমান হচ্ছে -270 ডিগ্রি। তাহলে আমরা একটা জিনিস দেখতেছি, এই সাইন ইনভার্স 1 এর মান কত যখন আমি তোমাকে জিজ্ঞেস করতেছি এই কথাটার মিনিং হচ্ছে সাইন কত ডিগ্রি এর মান অ্যাকচুয়ালি 1। আনসার ক্যান বি 90, ক্যান বি 450, অলসো ক্যান বি -270 ডিগ্রি। তাহলে আমি কাকে নিব? আমি যে কাউকে নিতে পারি। কিন্তু এই যে এতগুলা মান হইতে পারে, এতগুলা মানের মধ্যে আমরা বলতে পারতেছি সাইন ইনভার্স 1 এটার মান 90 ডিগ্রি, সাইন ইনভার্স 1 এটার মান -270 ডিগ্রি, সাইন ইনভার্স 1 এটার মান 450 ডিগ্রি অ্যান্ড ব্লা 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 চলতে থাকবে। কারণ আমাদের আনলিমিটেড যাবে, তো ডানে বামে আনলিমিটেড যাবে। এই যে আমাদের এটার মানটা, এই মানগুলা আমাদের আইদার পজিটিভও হইতে পারে আবার নেগেটিভও হইতে পারে। পজিটিভ হোক নেগেটিভ হোক তার মধ্যে সর্বনিম্ন সংখ্যাসূচক মান যেটা, ওই সর্বনিম্ন সংখ্যাসূচক মানকে আমরা বলি হচ্ছে তার মুখ্য মান। তাহলে মুখ্য মান বলতে আমরা কি বুঝি? এক কথায় কোনো একটা ইনভার্স বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের যে মানটা, মানে এক কথায় যে কোণটা আমরা পাবো, সেই কোণটার মধ্যে একটা জিনিসের জন্য, যেহেতু এগুলো হচ্ছে পর্যায়ভিত্তিক, আমাদের এগুলো হচ্ছে আমাদের কি সাইন কস ট্যান, এগুলো কি আমাদের পর্যায়ভিত্তিক সমীকরণ না, যার কারণে একটার অনেকগুলো মান হইতে পারে, বারবার রিপিট করে। তাহলে এই সকল ক্ষেত্রে আমি দেখতেছি একই মানের জন্য অনেকগুলো কোণ হইতে পারে। তার মধ্যে সবচেয়ে মানে এক কথায় সাইন ইনভার্স 1 এর মান কত? সাইন ইনভার্স 1 এর মান 90, সাইন ইনভার্স 1 এর মান -270, সাইন ইনভার্স 1 এর মান 450। এই মানগুলোর মধ্যে সর্বনিম্ন কিসের মান? সর্বনিম্ন হচ্ছে সংখ্যাসূচক মান। সংখ্যাসূচক মান হচ্ছে কি চিহ্ন ছাড়া। যেমন ফর এক্সাম্পল আমি এক জায়গায় পাইলাম হচ্ছে একটা মান হচ্ছে 30 ডিগ্রি আর একটা মান হচ্ছে -45 ডিগ্রি, এরকম আরও ব্লা 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 অনেক কিছু হইতে পারে। মানে সবচেয়ে ছোট হচ্ছে এই দুইটার মধ্যে তুমি কোনটাকে ছোট বলবা?
অবশ্যই তুমি 30কে ছোট বলবা। কেন? মাইনাস আছে না প্লাস আছে, এটা কোনো ফ্যাক্ট না। এই 30টার মানটা হচ্ছে কম, এটাই হচ্ছে আমাদের মুখ্য, এটাই হচ্ছে আমাদের কি মুখ্য। আবার তোমার আছে মনে করো ভাইয়া আমাদের -30 ডিগ্রি 45 ডিগ্রি, এখানে আমার কার আগে প্লাস আছে কার আগে মাইনাস আছে সেটা কোনো ফ্যাক্ট না। কেউ একজনের মান এটাও হইতে পারে এটাও হইতে পারে, তার মধ্যে তোমার যেহেতু এটার সংখ্যাসূচক মান হচ্ছে আমাদের 30 কম, এই কারণে এটাকে তুমি বলো মুখ্য। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো আমরা মুখ্য মান বলতে কি বুঝি, আমরা মুখ্য মান বলতে কি বুঝি সেটা আশা করি আমরা বুঝতে পারছি। এটাই হচ্ছে আমাদের মেইন মুখ্য মান, এটা হচ্ছে মুখ্য মান। বলো আমরা এতটুকু বুঝছি কিনা, এতটুকু আমরা বুঝছি কিনা, এতটুকু আমরা বুঝছি কিনা। যাক, এটা হচ্ছে আমার মুখ্য মান। তাহলে আমরা এখান থেকে যে জিনিসটা তোমাদেরকে বলতে পারতেছি সেটা হচ্ছে আমাদের মুখ্য মানের ক্ষেত্রে আমরা যে জিনিসটা বলবো ভাই, আমাদের ওই যে মেইন যে থিমটা, আমাদের মেইন যে থিমটা, ওই মেইন থিমটা আমাকে মাথায় রাখতে হবে। হ্যাঁ, আমাকে মেইন থিমটা মাথায় রেখে সামনের দিকে আগাইতে হবে যে আমাদের একই মান অনেকের জন্য হইতে পারে, কিন্তু তার মধ্যে সংখ্যাগতভাবে যেটা সবচেয়ে ছোট তাকে আমরা বলেছি মুখ্য মান। অনেক সময় পরীক্ষা আসে সাইন ইনভার্স 1-এর মুখ্য মান কত, ভাই সাইন ইনভার্স 1-এর মুখ্য মান হচ্ছে 90 ডিগ্রি। এটাই হচ্ছে আমাদের মুখ্য মান, এটা আমাদের কি মুখ্য মান। একইভাবে তোমাকে জিজ্ঞেস করা হলো tan ইনভার্স -1, এটার মুখ্য মান কত, এটার মুখ্য মান হচ্ছে -45 ডিগ্রি, এটা হচ্ছে মুখ্য মান -45 ডিগ্রি, এটা হচ্ছে আমাদের মুখ্য মান। একইভাবে তোমাকে বলা হলো সাইন ইনভার্স হাফ, এটার মুখ্য মান কত ভাই 30 ডিগ্রি, এটা হচ্ছে তার মুখ্য মান। তো অনেক সময় পরীক্ষায় বলে মুখ্য মানগুলো লিখো, তাহলে এটা হচ্ছে আমাদের সেই থিওরিটা, যে থিওরির মধ্যে আমরা বলতে পারি মুখ্য মানটা কত। তাহলে বলো আমরা এতটুকু বুঝছি কিনা, এতটুকু আমরা বুঝছি কিনা বলো, এতটুকু বুঝছি কিনা বলো। এতটুকু বুঝছি কিনা আমাকে বলতে হবে। হ্যাঁ, তাহলে আমরা অলরেডি জেনে গেলাম মুখ্য মান বলতে কী বোঝায়। অনেক সময় যখন তোমাকে মুখ্য মান বলবে তখন এই কনসেপ্টটা তোমাকে মাথায় রাখতে হবে। আর আমি বারবার বলতেছি, যদি আমার তোমার ছোটো মানগুলার ধনাত্মক ঋণাত্মক সবার মধ্যে কম্পেয়ার করবা, ধনাত্মক ঋণাত্মক যা হোক সবার সাথে কম্পেয়ার করবা, তার মধ্যে চিহ্নে না মানের দিক দিয়ে যেটা ছোটো। যেমন এখানে মুখ্য মান কত 30 ডিগ্রি, এখানে মুখ্য মান কত -30 ডিগ্রি। মুখ্য মানটা কিন্তু -30 ডিগ্রি, কিন্তু তাকে কেন নিছ, কারণ তার মানটা কম। মুখ্য মান 30 ডিগ্রি, তাকে কেন নিছ, কারণ তার মানটা কম। এখানে আমার প্লাস আছে না মাইনাস, সেটা কোনো ফ্যাক্ট না। কোণের মানটা তো প্লাস মাইনাস হইতে পারে, কিন্তু তুমি সিলেকশনের ক্ষেত্রে শুধুমাত্র মানটা বিবেচনা করে সিলেক্ট করবা, এই জিনিসটা মাথায় রাখতে হবে। ওকে, তাহলে আশা করি আমাদের সবার মুখ্য মান নিয়ে কনসেপ্ট ক্লিয়ার। আমি চাচ্ছি না আজকে 7B আসলে শুরু করতে, কারণ 7B এর শুরুর দিকে সূত্রগুলা অনেক মনে রাখা অনেক টাফ অনেকের ক্ষেত্রে, অনেকগুলো সূত্র। তো আমি কি করি সেটা আমি আমার স্টাইলে, আমি আমার নিজের স্টাইলে একটু সুন্দর করে গুছাই পড়াই, যে আমি ওইটা সম্পূর্ণ আমি ইউনিক স্টাইলে পড়াই, তোমাদের জন্য সুবিধার জন্য টেকনিক বানাইছি। তো এখন কথা হচ্ছে ওইটা একটু ইফোর্ট দিয়ে না পড়ালে জিনিসটা মাথায় ঢুকবে না। আর ওই জিনিসগুলো যদি ইফোর্ট না দিয়ে পুরো অধ্যায় তোমার ঝামেলা হয়ে যাবে, কারণ সূত্র না জানলে পুরো অধ্যায় একটু করতে পারবা না। তো আমি ওই জন্য হচ্ছে এই ওদের আনাচে কানাচে জিনিসগুলো একটু বলে দিচ্ছি, কারণ MCQতে এই ধরনের জিনিসগুলো আসতে পারে। লিটারালি আমরা সাধারণত এই ধরনের জিনিসগুলো খুবই কম বলি, কারণ এগুলো সিম্পল জিনিস, তাও বলে দেওয়া ভালো। অনেকের ক্ষেত্রে যেমন মুখ্যমান নিয়ে অনেকে একটু প্রবলেমে আছে। আসো আমরা আরও করি, আরও কিছু কাহিনী আছে, কাহিনী এখানে শেষ না। তাহলে এবার একটু খেয়াল করে দেখো ভাইয়া, আমরা এখন এটা ফর্মুলা করব। সেটা হচ্ছে দেখো ভাই, আমরা এটা ফর্মুলা জানি হচ্ছে কি, tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y ইকুয়ালস টু হচ্ছে tan ইনভার্স x প্লাস y ডিভাইড বাই 1 মাইনাস xy। ভালো কথা। এখন ঠিক এই সূত্র দিয়ে আমি একটা ম্যাথ করব। এই সূত্র দিয়ে আমি যদি একটা ম্যাথ করি, তোমার বইতে একটা ম্যাথ আছে, সেটা হচ্ছে tan ইনভার্স 8 প্লাস tan ইনভার্স 9/7।
এই ম্যাথটা দিলে আমরা অনেকেই ভুল করে ফেলি। এই ম্যাথটা দিলে আমি জানি আমাদের এখানে 90% স্টুডেন্ট ভুল করবে, তোমরা অনেকেই ভুল করবা। tan ইনভার্স ভেরি সিম্পল x প্লাস ওয়াই, এর মানে 8 প্লাস 9/7 ডিভাইড বাই 1 মাইনাস এক্স ওয়াই মানে হচ্ছে 8 ইন্টু 9/7। ক্যালকুলেশন করে তুমি আনসার পাবো হচ্ছে tan ইনভার্স -1। সাথে সাথে অনেকে আমাকে বলে দিবে ভাইয়া tan ইনভার্স -1 না, তাহলে আমাদের এটা হচ্ছে ভাইয়া -45 ডিগ্রি। এটা হচ্ছে কত? -48 ডিগ্রি বা -5/4। কিন্তু তুমি যদি লেখো সুতরাং tan ইনভার্স 8 প্লাস tan ইনভার্স 9/7 equals to -5/4, your answer is wrong. Answer is wrong. And correct answer is 3/4. This is correct. এবার তুমি এখন আমাকে কোশ্চেন করে বসবা, ভাই কেন আমার এটা রং? আপনি তো এতদিন এটাই শিখাইছেন। জি ভাই শিখাইছি, তবে আমাদের সেখানে একটা কথা বলছিলাম, প্রত্যেকটা সূত্রের মধ্যে একটা সাইড নোট আছে, মানে কিছু শর্ত আছে কখন তুমি এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবা। সেই শর্তের বাইরে চলে গেলে তখন তুমি সূত্রটা অ্যাপ্লাই করতে পারবা না। তাহলে আমরা এখানে একটু খেয়াল করে দেখি। প্রথমত আসি কেন আমার এটা হচ্ছে না, এরপর আসবো কখন কি শর্ত। হ্যাঁ, তার আগে আসো ভাই tan ইনভার্স 8, এটার আনসার কেমন আসবে? পজিটিভ না? tan ইনভার্সের পাশে পজিটিভ জিনিস আসলে আনসার পজিটিভ আসে। এটার মান কেমন আসবে? পজিটিভ। এখন তোমরাই বলো, দুইটা পজিটিভ জিনিসকে তুমি যোগ করছো, দুইটা পজিটিভ জিনিসকে যোগ করলে আনসারটা কেমন আসা উচিত? পজিটিভ, বাট ইউর আনসার ইজ নেগেটিভ, সো দিস ইজ ইনকারেক্ট। তাহলে আমরা দেখতেছি দুইটা পজিটিভ আনসারকে যোগ করলে আনসারটা তো পজিটিভ আসার কথা, কিন্তু আমার আনসারটা কেমন আসলো? নেগেটিভ। তাহলে আমার আনসারটা যে নেগেটিভ, সেই নেগেটিভ আনসারটা আমরা নিতে পারবো না, আমাকে কী করতে হবে? পজিটিভ আনসার নিতে হবে। এখন আসো সিম্পলি আমরা যদি বলি ভাইয়া -5/4, এই কথাটার মিনিং কি? আমি যদি এখানে লিখি, এই কথাটার মিনিং হচ্ছে এটা, এই কথাটার মিনিং হচ্ছে এটা ভাইয়া -5/4, 5/4 মানে হচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরবো, তবে কোন ওয়াইজ ঘুরবো? আমাদের ক্লক ওয়াইজ ঘুরবো, নেগেটিভ। তাহলে আমাদের ক্লক ওয়াইজ ঘুরবো, ক্লক ওয়াইজ 45 ডিগ্রি ঘুরলাম, এটা দ্বারা বোঝাচ্ছে -5/4। তাহলে এই -5/4 বলা যে কথা ভাই, অ্যাকচুয়ালি এটা বলাও সেম কথা না? হ্যাঁ, এটাকে আমরা বলতে পারি হচ্ছে 5 - 5/4 দিলে এখান থেকে আমরা পাচ্ছি 3/5 ডিভাইডেড বাই 4। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি এটা হচ্ছে 3/5/4। একটু খেয়াল করো, যে অ্যাঙ্গেলটাকে তুমি নাম দিচ্ছ -5/4, সেই অ্যাঙ্গেলটাকে আমি চাইলে কিন্তু 3/4 লিখতে পারি। যে অ্যাঙ্গেলটাকে তুমি -5/4 বলতেছ, সেটাকে আমি চাইলে কি লিখতে পারি? 3/5 ডিভাইড বাই 4 লিখতে পারি। তাহলে আমার এটাকে আমি এভাবে না লিখে এভাবে লিখবো। তাহলে এক্ষেত্রে আমি দেখতেছি এটা পজিটিভ, দুইটাকে যোগ করলে নেগেটিভ হইতে পারে না, যার কারণে আমার আনসার নেগেটিভ আসলে সেটা গ্রহণযোগ্য নয়, যার কারণে আমি এটা করতে পারতেছি না। তাহলে এখন আসি কীভাবে বুঝবো গ্রহণযোগ্য কিনা, কীভাবে বুঝবো গ্রহণযোগ্য নয়। তবে আমি এটা শিওর যে আমার এখানে আনসারটা হচ্ছে 3/4 হবে। কেন? এটা বলা যে কথা, এটা বলা সেম কথা, আমার সূত্রে তো কোনো ভুল নাই, সো আমার আনসার এটাই আছে, এটা ঠিক। বাট এটা আমাদের নর্মালি দেখতে মনে হচ্ছে এটা আসলে ঠিক না, যৌক্তিক দিক দিয়ে এটা আমার ভুল, ওই কারণে আমি যুক্তি দিয়ে এটাই কী করলাম, আবার ঠিক করে দিলাম। এতটুকু আগে বুঝছো কিনা বলো? এতটুকু কথা বুঝছি কিনা বলো? এখন যে কথাগুলো বলছি, এই কথাগুলো ক্লিয়ার কিনা বলো? আমি যে এখন যে কথাগুলো বলছি, এই কথাগুলো ক্লিয়ার কিনা? যদি এই কথাগুলো ক্লিয়ার হয়, এবার আমি দেন পরের নেক্সট স্টেপে যাব, কিভাবে বুঝবো আমি আনসার মিলবে না। আর তখন আমি কি সবসময় এভাবে করেছি, এভাবে চিন্তা করব না? এভাবে চিন্তা করা দরকার নেই। তোমার জন্য একটা কমন ওয়ে আছে, একটা সহজ নিয়ম আছে, সেই নিয়মটা আমি এখনই শিখিয়ে দিব। কিন্তু তার আগে বলো যে এতটুকু কথা আমাদের ক্লিয়ার কিনা, এতটুকু কথা আমাদের ক্লিয়ার কিনা, আগে সেই কথাটা বলো। আচ্ছা, আহমদ বলতেছে আরেকবার বলার জন্য, আমরা আরেকবার বলতেছি। দেখো,
এখানে যে জিনিসটা তোমাকে আমি একটা ম্যাথ দিলাম tan ইনভার্স 8 প্লাস tan ইনভার্স 9/7, ওকে ওকে, দেন তুমি এটাকে ফর্মুলা করলে কীভাবে, যে ওই ফর্মুলা tan ইনভার্স x প্লাস ওয়াই ডিভাইড বাই 1 মাইনাস এক্স ওয়াই, তুমি ক্যালকুলেশন করলে এখানে ক্যালকুলেশন করার পর কাটাকাটি করে -1 পাবা। তো সিম্পল হিসাব নিকাশ হচ্ছে, এটাকে আমরা এভাবে লিখতে পারি, tan ইনভার্স -1 মান হচ্ছে, মাইনাসটা বের হয়ে চলে আসলে tan ইনভার্স 1। তো আমাদের tan কতর মান 1, আমরা জানি tan 45 ডিগ্রি মান 1 মানে 5/4 মান 1, এর মান হচ্ছে আমরা এখানে -5/4 পাইলাম। তো স্বাভাবিকভাবে আমার কাছে মনে হয় এটাকে যোগ করলে আনসার মনে হয় এটা হবে, তাহলে আমি দুটোকে যোগ করে আনসার এটা পাইলাম। কিন্তু আমি বললাম এটা রং, এটা আমার সঠিক আনসার না। কেন সঠিক আনসার না? কারণ tan ইনভার্স 8 এটার মান ধনাত্মক, tan ইনভার্স 7/9 এটার মানও 9/7 এটার মানও ধনাত্মক, তাইলে আনসারটা কেন ঋণাত্মক? এটা তো সম্ভব না। না, তাহলে আমাকে আনসারটাকে ঋণাত্মক থেকে কোয়াড্রেন্ট চেঞ্জ করে ধনাত্মকে নিতে হবে। তো আমরা কীভাবে নেব? তো সিম্পল কথা হচ্ছে -5/4 কথাটার মিনিং কি? -5/4 কথাটার মিনিং হচ্ছে সে এক্স অক্ষের ঋণাত্মক দিক থেকে আমাদের ঘড়ি কাটার দিকে 5/4 পরিমাণ ঘুরে গেল। তাহলে আমার এক্স কোণ তো সবসময় কাউন্ট করা হয় এক্স অক্ষ থেকে। তুমি যদি ক্লকওয়াইজ কাউন্ট করতে যাও তখন এদিক থেকে কাউন্ট করা হয় ক্লকওয়াইজ, আর অ্যান্টি ক্লকওয়াইজ কাউন্ট করতে গেলে এদিক থেকে কাউন্ট করা হয় অ্যান্টি ক্লকওয়াইজ। মানে এখান থেকেই শুরু ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ এখান থেকে শুরু হচ্ছে ক্লকওয়াইজ। তাহলে ক্লকওয়াইজ এদিক থেকে কত পর্যন্ত গেল? 45 ডিগ্রি। এই ক্লকওয়াইজ 45 ডিগ্রি যাওয়া মানে হচ্ছে -45 ডিগ্রি। তো এটা বলা যে কথা, এদিক থেকে এতটুকু বলা তো সেম কথা। তাহলে পুরোটা যদি আমাদের এই পুরো কোণটা যদি 180 ডিগ্রি হয়, 180 থেকে 45 বিয়োগ করলে 5/4 বিয়োগ করে দিলে 3/4 পেয়ে যাচ্ছে। এর মানে এটা হচ্ছে আমাদের সেটা 3/4। এখন আমি আনসারটাকে এভাবে না লিখে এভাবে লিখতেছি। কেন? কারণ এই জিনিসটা হচ্ছে ধনাত্মক এবং আমার আনসারটা ধনাত্মক আসা উচিত। ওই কারণে এটা এবং এটা যোগ করলে আনসার এটা হবে, এটা কারেক্ট। এখন আমার কথা হচ্ছে পরীক্ষায় কি আমি এভাবে চিন্তা করব? না, পরীক্ষায় তোমার জন্য আমি এখন নতুন একটা সিস্টেম বলে দিচ্ছি, সেই সিস্টেমটা তোমরা ফলো করলে তোমার কিচ্ছু করা লাগবে না, ডাইরেক্ট তুমি আনসার পেয়ে যাবা। আমি তো বলতেছি যে আমার কোনটা ফার্স্ট একটা থাকলে হবে না। কেন হবে না? কারণ এটাও পজিটিভ, এটাও পজিটিভ, আনসারটা পজিটিভ আসা উচিত, কিন্তু নেগেটিভ চলে আসছে, ওই কারণে হচ্ছে না। এখন আসে কখন হবে, কি করলে হবে, সেটা আমরা এখন দেখাবো। এবার আসো সেম জিনিসটা আমি আবার করব। এবার সেম জিনিসটা আবার করলে তোমার এখানে একটু খেয়াল করে দেখো। এবার আমি তোমাদেরকে শিখিয়ে দিই কিছু জিনিস। সেটা হচ্ছে ভাইয়া, এই যে তুমি বলতেছো ফর্মুলা tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই, এটা সমান তুমি ঠিকই বলতে পারবা tan ইনভার্স এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স ওয়াই। কিন্তু আমরা এটা সবসময় বলতে পারবো না। তার আগে একটা কথা বলে রাখি, আমাদের সবসময় বলতে পারবো না। আমাদের কিছু কিছু সময় এটা হয়ে যাবে এরকম, tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই সমান ফাই প্লাস tan ইনভার্স এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স ওয়াই হয়ে যাবে। আবার কোনো সময় এটা যদিও বলার কোনো প্রয়োজন নাই, tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই সমান 5/2 হয়ে যাবে। কখন দেখি? এক নাম্বার কথা, যদি কখনো আমার এক্স ওয়াই ইকুয়ালস টু 1 হয়, এক্স ওয়াই এর মান 1 মানে কি ভাই? ওই যে দেখো হরে যে আমার 1 মাইনাস এক্স ওয়াই আছে, এটার মান হচ্ছে 1, তাহলে 1 মাইনাস 1 সমান কত? 0। তো আমরা জানি হচ্ছে tan ইনভার্স সামথিং ডিভাইড বাই 0 মানে হচ্ছে 5/2 বা 90 ডিগ্রি। ওই কারণে তোমার যদি কখনো এক্স ওয়াই এর মান 0 হয়, তাহলে তুমি ডাইরেক্ট বলে দিতে পারবা আনসার 5/2। এক্স ওয়াই এর মান 0 হলে আনসার কি বলে দিতে পারবা? আমাদের এক্স ওয়াই এর মান যদি 0 হয়, এক্স ওয়াই এর মান যদি 1 হয়, তখন তুমি সরাসরি বলে দিতে পারবা আমার আনসার হচ্ছে কত? আমার আনসার হচ্ছে 5/2। এবার আসো আমাদের এখানে এই দুইটার মধ্যে একটু বলে রাখি, এটা তুমি তখন অ্যাপ্লাই করতে পারবা যদি তোমার এক্স ওয়াই ইজ লেস দেন 1 হয়। এক্স ওয়াই মানে কি? এটা এই এক্স এবং ওয়াই এই দুইটা যদি 1-এর থেকে ছোটো হয় তাহলে এটা অ্যাপ্লাই করা যাবে, বড় হলে অ্যাপ্লাই করা যাবে না। ছোটো হলে অ্যাপ্লাই করা যাবে, বড় হলে অ্যাপ্লাই করা যাবে না। তাহলে আমাদের ছোটো হলে অ্যাপ্লাই করতে পারবো, বড় হলে অ্যাপ্লাই করতে পারবো না। যদি কখনো এক্স ওয়াই এর মানটা 1 থেকে বড় হয়ে যায়, তখন তোমাকে এটা অ্যাপ্লাই করতে হবে। এর মানে ফাই প্লাস এটা।
তাহলে আমরা এখান থেকে যে জিনিসটা শিখলাম, এখানে আমাদের আসলে ওই যে মুখ্য সীমার যে জিনিসটা আছে, মুখ্য সীমার ব্যাপারটা আমাকে দেখতে হচ্ছে একই জিনিসের দুইটা মান হইতে পারে, একই জিনিসের দুইটা মান হইতে পারে। এখন এই যে দুইটা মান হইতে পারে তার মধ্যে থেকে আমাকে ওইটাই চুজ করতে হবে যেটা ভ্যালিড। ওই কারণে আমরা এখন থেকে শিখে রাখবো tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর ফর্মুলা এটা যদি xy ইজ লেস দেন 1 হয়। কিন্তু তুমি যদি এখানে দেখো ভাই x মান হচ্ছে 8, xy মান হচ্ছে 8 ইন্টু 9/7 এবং 8 ইন্টু 9/7 এটা কিন্তু গ্রেটার দেন 1, আর গ্রেটার দেন 1 মানে হচ্ছে তুমি প্রথম সূত্র অ্যাপ্লাই করতে পারবা না। এখন তোমার হাতে অপশান আছে সেকেন্ড সূত্র, ফাই প্লাস tan ইনভার্স x প্লাস ওয়াই ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স ওয়াই। এবার দেখো তাহলে তুমি পাবা ফাই প্লাস tan ইনভার্স, ক্যালকুলেশন করলে -1 পাবা। এবার তুমি পাবা ফাই প্লাস, তাহলে আমাদের এখানে দেখো মাইনাসটা বের করে নিয়ে আসলে ভাইয়া মাইনাস tan ইনভার্স 1, তাহলে আমরা এখান থেকে বলতে পারি ফাই মাইনাস tan ইনভার্স 1 এর মান হচ্ছে 5/4। এবার তুমি ক্যালকুলেশন করলে পাবা 4 পাই মাইনাস 5, এখান থেকে ক্যালকুলেশন করলে পাবা 3/4। দেখো ডিরেক্টলি তোমার আনসারটা চলে আসছে। এবার তোমার চিন্তাও করা লাগতেছে না যে এটা আমাদের হবে কি হবে না, কারণ আমরা জানি এটা হবে। এবং এর আগে যত মেথে আমরা এই ফর্মুলা করছি তুমি খেয়াল করে দেখে সব মেথে শর্ত এটা ফুলফিল ছিল। আমাদের জাস্ট কিছু কিছু মেথে এই শর্ত থাকে না, তখন আবার দেখা যায় এটা মাথায় রাখতে হয়। তো ওই জন্য আমরা প্রত্যেকটা ক্ষেত্রে শর্তগুলো মাথায় রাখতে হয় যে কোন শর্তে আমি কোন শর্তে ফর্মুলা করতে পারবো, কোন শর্তে করতে পারবো না। বলো আমার এতটুকু ক্লিয়ার কিনা, এতটুকু ক্লিয়ার কিনা বলো, এতটুকু কথা ক্লিয়ার কিনা বলো। এতটুকু ক্লিয়ার কিনা বলো। আবার অনেকে এই দুইটাকে একসাথে করে দেয়, এই দুটোকে একসাথে করে দিলে, কারণ তোমার তো ক্যালকুলেশন করলে অটোমেটিকই এই মানটা আসবে, তখন দেখা যাবে তোমার লেস দেন অর ইকুয়ালস টু 1, মানে তুমি চাইলে এটাকে এটা না লিখে ডাইরেক্ট লিখতে পারো এভাবে যে মান দুইটা হইতে পারে, হয় এটা অথবা এটা। তো এক্ষেত্রে ইকুয়ালটাও আমরা এখানে আনিয়ে নিতে পারি, চাইলে এটাকে এভাবে লেখা যায় xy ইজ লেস দেন অর ইকুয়ালস টু 1। তো তখন আমরা আর লাস্টের সূত্রটা লিখবো না, কারণ ক্যালকুলেশন করলে তো অটোমেটিক আমার আনসার পাবে 2 আসবে। এতটুকু বুঝে গেছে কি না? একইভাবে tan ইনভার্স x y z এর x প্লাস y প্লাস z এর যে ফর্মুলা আছে, tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y প্লাস tan ইনভার্স z ইকুয়ালস টু আমরা জানি tan ইনভার্স x প্লাস y প্লাস z মাইনাস এক্স ওয়াই জেড ডিভাইড বাই 1 মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স। এই ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবা যদি তোমার এই যে এখানে মাইনাস কমন নিলে এরকম হয় না, 1 মাইনাস কমন নিলে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স, এই রাশিটা যদি আগের মতো 1 থেকে ছোটো হয়, এর মানে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স, এটা যদি 1 থেকে ছোটো হয় তাহলে তুমি এটা অ্যাপ্লাই করতে পারবা, আর অন্য ক্ষেত্রে তুমি অ্যাপ্লাই করতে পারবে না। 1 থেকে ছোটো অথবা আমাদের ইকুয়াল, 1 থেকে ছোটো অথবা সমান এটা অ্যাপ্লাই করতে পারবা, অন্য ক্ষেত্রে তোমাকে 5 প্লাস করতে হবে। 10 ওয়ালাটার ক্ষেত্রে 5 প্লাস করতে হয়, আর সাইন ওয়ালাটার ক্ষেত্রে যদি শর্ত না মিলে তখন 5 মাইনাস করতে হয়। আমি একটু পরে বলতেছি, আগে বলো আমরা এটা বুঝছি কিনা, এটা বুঝছি কিনা, এটা বুঝছি কিনা। আর এগুলো কিন্তু শুধু প্লাসের ফর্মুলার মধ্যে ঝামেলা, মাইনাসের ফর্মুলার মধ্যে এই ধরনের প্রবলেম ক্রিয়েট হয় না। প্রবলেমগুলো ক্রিয়েট হয় কার ফর্মুলার মধ্যে? প্লাসওয়ালাগুলোর মধ্যে। তুমি আবার মাইনাসের জন্য সেম কাজ করিও না, প্লাসের জন্য শর্ত আছে, মাইনাসের জন্য কোনো শর্ত নাই। শর্ত শুধুমাত্র প্লাসওয়ালাটার জন্য আছে, মাইনাসওয়ালাটার জন্য কোনো শর্ত নাই। এই জিনিসটা আমাকে মাথায় রাখতে হবে। এই 5 একবার প্লাস আরেকবার মাইনাস দিই নাই তো, এখানে 5 প্লাস এটা তো tan ইনভার্স -1, এই মাইনাসটা আমরা বের করে নিয়ে আসছি, তখন এখানে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেছে। আমরা একবার প্লাস একবার মাইনাস দিই নাই, এটা আমাদের যেটা আসতেছে আমরা ওইটাই দিচ্ছি। একটু বুঝছি কিনা? ওকে, যদি বুঝে থাকি
আচ্ছা, এবার আসি আমরা সাইনের ফর্মুলা। তাহলে আমরা যে বলছিলাম ভাইয়া সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই ইকুয়ালস টু আমরা জানি হচ্ছে সাইন ইনভার্স এক্স রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। এই যে এই ফর্মুলাটা আমরা বলি, এই ফর্মুলার জন্য শর্ত আছে। এই ফর্মুলার জন্য যে শর্তটা সেটা হচ্ছে এখানে যে এক্স এবং ওয়াই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ লেস দেন অর ইকুয়ালস টু 1 হতে হবে। এই শর্ত যদি ফুলফিল করে তাহলে আমরা এই সূত্রটা ইউজ করতে পারবো, অন্য ক্ষেত্রে সরাসরি এটা ইউজ করতে পারবো না, করলে আমাদের ওই যে গতবারের মতো একটু ঝামেলা হয়ে যাবে। যেমন ফর এক্সাম্পল আমরা যদি একটা ম্যাথ করে দেখি, এখানকার আমি একটা ম্যাথ তোমাকে করে দেখাই, এখানকার একটা ম্যাথ আমি তোমাকে করে দেখাই। ম্যাথটাতে তোমার এখানে আসছে, আমি একটু দেখাই। সাইন ইনভার্স 4/5 প্লাস সাইন ইনভার্স 12/13 তোমার এরকম আছে, সাইন ইনভার্স 4/5 প্লাস সাইন ইনভার্স 12/13। এটা যখন দিলা তো তোমার এখানে একটু খেয়াল করে দেখো, তখন এখানে যদি তুমি ক্যালকুলেশন করো, এটাকে স্কোয়ার করলে আমাদের 16 ডিভাইডেড বাই 25 প্লাস এটাকে স্কোয়ার করলে 12 বার 144 ডিভাইডেড বাই 169। তো তুমি ক্যালকুলেশন করলে দেখা যাচ্ছে এই মানটা আমাদের 1 থেকে বড় হয়ে যাচ্ছে। তো যখন 1 থেকে বড় তখন আমরা এটা অ্যাপ্লাই করতে পারবো না। তখন আমাকে যে কাজটা করতে হচ্ছে সেটা হচ্ছে ভাইয়া আমাদের এখানে সাইন ইনভার্স এক্স প্লাস ওয়াই আমরা ডাইরেক্ট যদি করি এই ফর্মুলা দিয়ে করলে তখন আর তোমার মিলবে না। তখন তোমাকে যে কাজটা করতে হবে এই সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই এটার ফর্মুলা ইউজ করতে হবে 5 মাইনাস আগের মতো, জাস্ট একটা 5 মাইনাস দিতে হবে, তাহলে আমাদের ওই ক্যালকুলেশনগুলো মিলে যাবে। এটা হচ্ছে কখন, যখন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ গ্রেটার দেন 1। তাহলে আমরা এখান থেকে দিয়ে দিতে পারি 5 মাইনাস, এবার তুমি ফর্মুলা করো সাইন ইনভার্স এক্স রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। শেষ ক্যালকুলেশন করে যা পাও তুমি আনসার বের করো। আনসার এখান থেকে আমি যেটা দেখাচ্ছি এটা ক্যালকুলেশন করলে তোমার আনসার বের হবে হচ্ছে যা হয় আর কি। এটা একটা প্রমাণের মাঝখানের থেকে দেখাইছি আমি, যার কারণে তোমার ওই প্রমাণটার মধ্যে যেভাবে মিলে আর কি। তো আমার মেন কথা হচ্ছে মুখ্যমানের ব্যাপারটা আমাকে একটু মাথায় রাখতে হবে, মুখ্যমানের ব্যাপারটা আমাকে মাথায় রাখতে হবে। আর এখানে ফর্মুলাগুলো আমরা আমাদের সিলেবাস অনুযায়ী যে ফর্মেট যদি চেঞ্জ হয়, শর্ত যদি না মিলে, শুধুমাত্র টেন, যদিও সাইনটা খুব একটা আসে না, টেনটাই বেশি আসে, তো সেক্ষেত্রে সাইন এবং টেনেরটা আমরা বলে দিলাম, কসেরটা আমাদের লাগে না। তাও কসের ক্ষেত্রে আমি বলে দিই শর্তটা কি। কসের ক্ষেত্রে হচ্ছে আমাদের যে লিখি আমরা cos ইনভার্স এক্স প্লাস cos ইনভার্স ওয়াই ইকুয়ালস টু আমরা লিখি না cos ইনভার্স এক্স ওয়াই মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু 1 মাইনাস ওয়াই স্কোয়ার। এই যে এটা লিখি না, এক্ষেত্রে শর্তটা হচ্ছে এক্স প্লাস ওয়াই ইজ গ্রেটার দেন অর ইকুয়ালস টু 0 হইতে হবে। যদি এক্স প্লাস ওয়াই গ্রেটার দেন অর ইকুয়ালস টু 0 হয় তাহলে আমরা এই সূত্রটা করতে পারবো, অন্য ক্ষেত্রে হচ্ছে আমাকে ওই যে আবার আগের মতো চেঞ্জ করতে হবে। তো আমরা এতটুকুই হচ্ছে আমাদের মেন কনসার্নটা। বলো আমরা একটু বুঝছি কিনা বলো। এটা হচ্ছে আমার মুখ্যমানের প্রভাবটা আর কি। তো আমাদের এই ক্ষেত্রে এই জিনিসগুলো আমাকে মাথায় রাখতে হবে। আমরা শর্তগুলো সবসময় অ্যাপ্লাই করতে পারবো না, ওই শর্তগুলো আমাকে একটু মাথায় রাখতে হবে, কোন সময় আমরা অ্যাপ্লাই করতে পারবো, কোন সময় অ্যাপ্লাই করতে পারবো না। তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট শর্ত হচ্ছে টেনেরটা, সাইন এবং কজ এটা খুব একটা আসে না, কজ আমাদের সিলেবাসে নেই, আমাদের শুধু টেন এবং সাইনটা আছে। তো আমাদের সাইনেরটাও খুব একটা লাগে না, আমার লাগে হচ্ছে মেনলি টেনেরটা। আর যদি কখনো সাইন কজের ক্ষেত্রে চলে আসে তাহলে ওই 5 মাইনাস দিয়ে দিলে হয়ে যাবে, কোনো সমস্যা নেই, তাও লাগে না খুব একটা। আমাদের শুধু টেনের ক্ষেত্রে এটা টেস্ট করা লাগে আর কি, অন্য ক্ষেত্রে লাগে না। আর আরেকটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে তোমার ভাই আমাদের যে শর্ত, এই যে এখানে শর্ত যে আপনি যে বললেন সূত্র এটা ইউজ করবো, আমি কি প্রত্যেকটা ম্যাথে এই কাজটা করবো? না, প্রত্যেকটা ম্যাথে করার দরকার নেই। এতদিন যে আমরা এগুলো চিন্তা করছি, এতদিন চিন্তা করিনি। কোন ম্যাথগুলোতে চিন্তা করতেছি? তোমার বইয়ের কিছু ম্যাথে দেখবা এভাবে লেখা আছে, আমি একটু দেখাই। তোমার বইয়ের ম্যাথ একটা ম্যাথ করাই দিই আমি। তোমার বইয়ে লেখা আছে tan inverse 2 plus tan inverse 3 equals to 3/4। অবেদটি প্রমাণ করো এবং
মুখ্য সীমার প্রভাব আলোচনা করো এবং মুখ্য সীমার প্রভাব আলোচনা করো, মুখ্য সীমার প্রভাব আলোচনা করো। তো তুমি যখন এই ম্যাথটা করতেই যাবা তো এখানে তুমি একটু খেয়াল করে দেখো, তুমি লিখবা সেটা হচ্ছে এখানে 2 এবং 3, তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে x এর মান, এটা হচ্ছে y এর মান। তাহলে এখানে কি পাচ্ছ তুমি? অ্যাকচুয়ালি এখানে যে জিনিসটা দেখতে পাচ্ছ xy মান হচ্ছে 2 × 3 = 6, দিস ইজ গ্রেটার দেন 1। গ্রেটার দেন 1 মানে হচ্ছে আমরা কিন্তু ওই আগের সূত্রটা ইউজ করতে পারবো না। তো আগের সূত্রটা ইউজ করতে না পারলে আমাকে কি করতে হয়? tan ইনভার্সের ক্ষেত্রে 5+ ফর্মুলাটা করতে হয়। তো তুমি এটা করার আগে লিখে দিতে হবে, এভাবে লিখে দিতে হবে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y ইকুয়ালস টু tan ইনভার্স x প্লাস y ডিভাইডেড বাই 1 - xy। সূত্রটি xy ইজ গ্রেটার দেন 1 এর ক্ষেত্রে প্রযোজ্য নয়। আমাদের এই রেঞ্জের ক্ষেত্রে আমাদের এটা প্রযোজ্য নয়, বা এটা আমাদের বৈধ, আমাদের প্রযোজ্য নয়, আমাদের বা বৈধ নয় লিখতে পারি। তো এখন আমাদের প্রযোজ্য নয় বা আমরা লিখতে পারি বৈধ নয়। xy ইজ গ্রেটার দেন 1 এর ক্ষেত্রে বৈধ হতে হলে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y ইকুয়ালস টু 5 - tan ইনভার্স x প্লাস y ডিভাইডেড বাই 1 - xy হতে হয়। এই কথাটা আমরা লিখে দিব, কারণ তুমি কেন করতেছো সেটা তোমাকে লিখতে হবে, কারণ ইন জেনারেলি তো আমাদের এটা হয় না। তাও আমরা কেন করতেছি? কারণ xy ইকুয়ালস টু 2 × 3 = 6, 6 গ্রেটার দেন 1। তোমাকে কিন্তু এখানে ডিরেক্টলি প্রমাণ করতে বলছে। এখন যদি তুমি সরাসরি সূত্র দিয়ে এটা প্রমাণ করতে যাও তখন দেখবে যে তোমার, যেহেতু এটা আমার ওই যে সরাসরি সূত্রটা সেই সূত্র দিয়ে এটা বৈধ না, যার কারণে তুমি ওই সূত্র দিয়ে প্রমাণ করলে দেখবে যে আমার ডান পক্ষটা আসবে না। ডান পক্ষ আনার জন্য কি করতে হবে? এই টার্গেটে আগাইতে হবে। তাহলে আমরা এখান থেকে সুতরাং আমরা বলতে পারি সুতরাং tan ইনভার্স 2 প্লাস tan ইনভার্স 3 ইকুয়ালস টু 5 - tan ইনভার্স x প্লাস y ডিভাইড বাই 1 - xy, মানে হচ্ছে 2 × 3। তাহলে আমরা এখান থেকে বলতে পারি 5 - tan ইনভার্স, এখানে আসে 5, এখানে -1। তাহলে আমরা এখান থেকে বলতে পারি 5 আমাদের, তাহলে আমাদের এখানে যেটা হচ্ছে 5 না, তো আমাদের তো 5 প্লাস হয়, tan এর ক্ষেত্রে প্লাস হয়, sin এর ক্ষেত্রে মাইনাস হয়, প্লাস। তাহলে আমাদের 5 প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, আর tan ইনভার্স এখানে 1টা মাইনাসটা বের করে নিয়ে চলে আসলাম, 5 মাইনাস এটা হচ্ছে 5/4। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি 3/4, শেষ তোমার ডান পক্ষ চলে আসছে। এই ধরনের ম্যাথগুলোর ক্ষেত্রে এটা করতে হয়, আর না, এটুক এনাফ, মোর দেন এনাফ। তাহলে আমরা 7b হচ্ছে আমাদের সমীকরণ, এবং আমাদের ওই 7b এর সাথে আবার এই অধ্যায়ের কোনো সরাসরি কোনো রিলেশন নাই। 7b এর সাথে এই অধ্যায়ের আবার কোনো সরাসরি রিলেশন নেই আর কি, মানে ত্রিকোণমিতি, বাট কথা হচ্ছে ওইটা হচ্ছে ত্রিকোণমিতিক সমীকরণ। হ্যাঁ, তো এই জিনিসটা আমাকে একটু মাথায় রাখতে হবে, যার কারণে আমাদের 7b করতে গেলে আমরা আবার এই কনসেপ্টগুলোর জন্য যে ওইখানে আটকাতে হবে তা না, কিন্তু ওইখানে আমরা আবার নতুন করে শুরু করবো 7bটা। বল আমরা এতটুকু বুঝছি কিনা? এতটুকু আমরা বুঝছি কিনা বলো? একটু বুঝছি কিনা? সালমান, xy = 1 হলে কি হবে? তুমি ওই প্রথম যেটা বলছিলাম xy ইজ লেস দেন 1 এর জন্য আগে আমরা যে সূত্র ইউজ করতাম tan ইনভার্স x প্লাস y ডিভাইড বাই 1 - xy, xy = 1 হলেও সেটা করা যায়। কিন্তু ওই তুমি xy = 1 হলেও সেটা যদি করার পর তো এটা কাটাকাটি যায়, কনস্ট্যান্ট হয়ে আনসার শেষ পর্যন্ত 5/2 আসবে, মানে এটার মান যেটাই হোক না কেন শেষ পর্যন্ত আনসার 5/2 আসবে। ওই কারণে আমরা স্পেশালি বলছিলাম tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y = 5/2 যদি আমার xy = 1 হয়। বাট সেটা তোমার ওইভাবে চিন্তা না করলেও চলে। ওকে, তাহলে আমরা এই অধ্যায়ে যেভাবে পড়াইছি কোনো কিছু বাদ রাখি নেই। আর অনেকে বলতে পারবে গ্রাফের ব্যাপারটা, যে আমাদের এখানে তো ইনভার্স ফাংশনে অনেকগুলো গ্রাফ আছে, তো আমি সেক্ষেত্রে যে কাজটা করতে চাচ্ছি, গ্রাফের আমি বেসিক কিছু কথা বলছি, কিন্তু আদার্স গ্রাফগুলো নিয়ে চিন্তা করতে হলে এটা খুব ডিপলি অন্যভাবে চিন্তা করতে হয়। তো আমি চাচ্ছি ওই কারণে
গ্রাফগুলো প্রত্যেকটা নিয়ে আলাদা করে ডিসকাস আপাতত না করে আমরা পরে করব, বা আমার অলরেডি গ্রাফ নিয়ে ভিডিও বা যে ক্লাস নেওয়া আছে, অ্যাডমিশনের ক্লাস নিয়েছিলাম তো কিছু আগে, ওদেরকে তো পড়ানোই লাগছে, অ্যাডমিশনে সব লাগে। তো সেক্ষেত্রে আমি সেগুলো তোমাদেরকে হয়তো দেওয়ার চেষ্টা করবো, দেখা যাক কোনো না কোনো একটা ওয়েতে কাজ করবো আমরা। তবে যে জিনিসটা মাথায় রাখবো সেটা হচ্ছে আমাদের এখানে যা পড়ে সেটা মোর দেন এনাফ, আর গ্রাফের ডোমেন রেঞ্জগুলো আমাকে একটু জানতে হয়, তো সেগুলো আপাতত কোনো প্রয়োজন নেই। আমরা নেক্সট দিন হচ্ছে ত্রিকোণমিতিক সমীকরণ শুরু করব। ওই অধ্যায়টা অনেকের কাছে একটু ঝামেলা মনে হয় একটাই কারণে, সেটা হচ্ছে এখানে অনেকগুলো সূত্র। তো আমি সূত্রগুলো টেকনিক্যালি তোমাকে মুখস্থ করে ফেলবো, তোমার কোনো টেনশন নাই। আর হচ্ছে আমরা আমাদের ওয়েতে আগাবো, তো কঠিন বলে কিছু মনে হবে না। আর ওই অধ্যায়টা আমার বেশি লাগবে না, 3 দিনের মধ্যে আশা করি শেষ, 3 ক্লাসে আশা করা যাচ্ছে শেষ করে ফেলতে পারবো ইনশাআল্লাহ, বেশি লাগবে না। তবে ওই অধ্যায়ের জন্য আবার ত্রিকোণমিতির যে সূত্রগুলো না, ওই যে আমাদের ফার্স্ট ইয়ারের ত্রিকোণমিতির যত সূত্র আছে, সাইন সি প্লাস সাইন ডি, কস সি প্লাস কস ডি, এই যে এদারটায় যত সূত্র আছে, মানে ফার্স্ট ইয়ারের ত্রিকোণমিতির যত সূত্র আছে সব সূত্র আমাদের সেখানে লাগবে, সব সূত্র সেখানে আমার লাগবে। ওই কারণে তোমাদেরকে বলবো আগামী ক্লাস করার আগে তোমরা ওই সূত্রগুলো সবগুলো দেখে রাখবা, দেখে রাখলে তোমাদের জন্য সুবিধা হবে। বিপরীত ত্রিকোণমিতিক সমীকরণের মধ্যে সবগুলো সূত্র আমাদের লাগবে, এবং ওইটা অন্য লেভেলের একটা ইম্পর্টেন্ট অধ্যায়। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে আমি ওইটা ইউনিক স্টাইলে পড়াই, তো আমি আমার স্টাইলে পড়াই, তো যার কারণে তোমাদের ওইটা নিয়ে খুব বেশি ঝামেলা পোয়াতে হবে না। আমি আমার স্টাইলে সবগুলো তোমাদেরকে সুন্দর করে গুছাই দিব। এমনিতে মনে হবে প্রচুর পরিমাণ ম্যাথ, কিন্তু আমি তোমাকে ওই ম্যাথগুলোকে জেনারেল ক্যাটাগরিতে আইনা অল্প অল্প ম্যাথ করে শেষ করে দিতে পারবো। মানে এক কথায় আমি কমন ক্যাটাগরিতে ম্যাথ করাবো, যার কারণে একটা করলে তুমি দেখতেছো অনেকগুলো ম্যাথ পেরে যাচ্ছ। এভাবেই আমরা ইনশাল্লাহ ক্লাসটা করাবো, তো আশা করি কোনো সমস্যা হবে না। তবে ওই অধ্যায়টা পড়ানোর জন্য আমার পুরো একটা ক্লাসেই চলে যাবে খালি সূত্র পড়াইতে। কেন? কারণ সূত্রগুলো আমি আমার ওইতে তোমাদেরকে বুঝিয়ে দিব। ওকে, তাহলে আজকের ক্লাস এতটুকু পর্যন্ত। ইমা একটু নাচ দেখেন না কেন রে বাপ, আমার নাচ কেন দেখাইতে হবে? তোমার নাচতে ইচ্ছে নাচ দেখতে ইচ্ছে করলে ইউটিউবে প্রচুর আছে, বুঝছো। আমাকে বিয়ে লাগছে নাকি যে আমি নাচবো? গতদিন আমার পাশে বিয়ে লাগছিল, ওই কারণে আমি গতদিনের ক্লাসে নাচছিলাম, যে গতদিন আমরা ডিফারেন্সিয়েশনের যে ক্লাস নিয়েছিলাম সেখানে নাচছিলাম, কারণ পাশে বিয়ে হচ্ছে, কিছু করার নাই। এখন আমি তো নিজের স্থির রাখতে পারতেছি না, ওইখানে চালাই দিছে, ডিস্কো গান চালাই দিছে, তো আমি কী করবো? এটা কি আমার দোষ? তা আজকে এতটুকু পর্যন্ত, ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।